স্বাগত রাজকাহনে নিবেদন করছে এইচকেজি স্টিল। বলেছিলাম ঈদের এক সপ্তাহ কোথাও কোনো রাজনীতি খুঁজবো না, কিন্তু আমরা যারা সবকিছুতে রাজনীতি খুঁজি, রাজনীতি নিয়েই ভাবি আর এতেই সব চিন্তা উত্তেজনা আর বিনোদনের খোরাক খুঁজে পাই, তাদের জন্য রাজনীতির ভাবনা থেকে ছুটি নেওয়া উৎসবের দিনগুলো ঠিক জমে ওঠে না। হাসতে হাসতে মজা করতে করতে আজ তাই ঈদের 1 ঘন্টা পার করতে চাই 3 তারকা রাজনীতিকের সাথে। আপনারা অভিযোগ করেন, রাজনীতিবিদরাও করেন যে এই অতিথিকে কঠিন প্রশ্ন করেছি, ওই অতিথির সাথে জরুরি তর্কটুকু করিনি, একে বেশি সময় দিয়েছি তো আরেকজনকে কম। আজ সেসব অভিযোগ থেকে মুক্তি চাই আমি। আমাদের সাথে রাজকাহন স্টুডিওতে আছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এই তিনজন আজ একে অপরকে প্রশ্ন করবেন। প্রথমে আমরা সঞ্চালনায় নিয়ে আসবো, একদম লটারির মাধ্যমে নিরপেক্ষভাবে ঠিক হয়েছে কে কোন বিভাগে করবেন। প্রথমেই সঞ্চালনায় আসবেন আব্দুল ওয়াদুদ দারা এমপি, দ্বিতীয় পর্বে থাকবেন রুমিন ফারহানা এবং তৃতীয় পর্ব সঞ্চালনার দায়িত্বে থাকবেন জোনায়েদ সাকি। সবাই সমান সময় পাবেন, প্রশ্নে কোনো বাধা নেই। নির্বাচন, সহায়ক সরকার, মামলা হামলা, আন্দোলন, কাওয়া, মুরগি, বাজেট, চালের দাম, সংলাপ কিংবা ঈদের খুশি, প্রশ্ন তুলুন যে কোনো বিষয়ে। দর্শক দেখুন রাজকাহন আব্দুল ওয়াদুদ দারা এমপির সঞ্চালনায়। আব্দুল ওয়াদুদ দারা এমপি, আপনাকে এখানে চলে আসতে হবে। আর রাজকাহনের যেসব দর্শক আমাকে নিয়মিত লেখেন যে আমি অনেক বেশি কথা বলি, অতিথিদের কথা বলতে দেই না, তাদের জন্য আজকে খুব শুভ দিন, কারণ আজকে আমি কোনো কথা বলবো না। দর্শক, শুরু হচ্ছে রাজকাহন আব্দুল ওয়াদুদ দারা এমপির সঞ্চালনায়। ধন্যবাদ। আজকের আমাদের অতি পরিচিত নবনীতা চৌধুরীকে, যিনি প্রতিদিন আমাদেরকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত বলবো না, উত্তর বের করার চেষ্টা করেন। আজকে আমরা কি নবনীতাকে নিশ্চয়ই প্রশ্ন করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমরা করবো না। আমার সাথে যে অতিথি, আমরা যারা অতিথি হয়ে এসেছি, আমরা নিজেদের প্রশ্ন করে আমরা আমাদের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত আমি আজকের এই সঞ্চালনের আসনে বসে আমি কিন্তু একটু কম্পমান অবস্থায় আছি, কারণ এটি খুবই হট সিট বলে মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, তারপরেও কিছুটা সান্ত্বনা পাচ্ছি যে আমার সামনে হট সিটের যিনি রেগুলার উপবেশন করেন আমার সামনে আমাকে দেখছেন, ভুল ধরিয়ে দিতে পারবেন। যাই হোক, দর্শক শ্রোতা, ঈদের শুভেচ্ছা। এবং আমার প্রথমত, যেহেতু আমি নির্বাচিত প্রতিনিধি, আমার নির্বাচক মণ্ডলীকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমার দুই অতিথির সাথেও আমি আজকে কথা বলবো। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, না জানার চেষ্টা করি যে প্রথম জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি, আমরা সকলেই জানি আপনি সমসাময়িককালীন তরুণদের রাজনীতিবিদ হিসাবে একটি প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন সর্বদাই। সর্বক্ষেত্রে আপনার স্পষ্টবাদিতা, সর্বক্ষেত্রে আপনার রাজনৈতিক কি বলবো, এটা জ্ঞান এবং গরিমার যে পরিচয় আমরা পেয়ে থাকি, আমরা প্রশংসা করি অনেকেই। হয়তো আমি সরকারি দলের রাজনৈতিক একজন কর্মী, অনেক ক্ষেত্রে হয়তো অনেক সময় আপনার সমালোচনায় বিরূপ প্রতিক্রিয়া আমরা করে থাকি, কিন্তু রাজনৈতিক সাহসিকতার জায়গা থেকে আপনি বেশ দণ্ডায়মান। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি দেখছেন তো বর্তমান প্রেক্ষাপট, আপনি সর্বদাই প্রায়শই কট্টরভাবে সরকারের সমালোচনা করে থাকেন। আপনি কি কখনো, আপনার কি মনে হয় যে এই সরকার, বর্তমান সরকার বাংলাদেশের জন্য অনেক ভালো কাজ করেছে তুলনামূলক যদি বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঈদের দিনে ডেকে এনে আমার সরকারের প্রশংসা করেন, ঈদের দিনে যদি সরকারের নিন্দা করি বলবেন দেখেন ঈদের দিনেও সরকারের প্রশংসা করতে পারে না। তো আসলে প্রশংসা করার জায়গা থাকলে নিশ্চয়ই প্রশংসা করতে হবে। অনেকগুলো জায়গায় প্রশংসা করার আছে সরকারের। যেমন আমরা দীর্ঘদিন ধরে 72 সাল থেকে বাংলাদেশে একটা দাবি ছিল যে আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচার হোক, এবং এই বিচারটা আমরা যারা এই বিচারের সাথে আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাদের একেবারেই হাতেখড়ি সময়কাল থেকে, তখন থেকেই বলবো যে এইটার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে বাংলাদেশের জন্মের সময়, বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে যখন প্রতিষ্ঠিত হচ্ছে, রাষ্ট্র কায়েম হচ্ছে, সেই সময় যে অন্যায় হচ্ছে, যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে, হত্যা খুন হচ্ছে, এরকম একটা, এগুলোর যদি বিচার না হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রে অন্য বিচারের ন্যায্যতাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ফলে এই বিচারটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং সরকার এই বিচারের কার্যটাকে এগিয়ে নিয়ে গেছে, এবং এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু একই সাথে আবার বলতে হবে যে বিচারের মধ্যে একটা রাজনৈতিক জায়গাও ছিল, কিন্তু যে বিচারের আকাঙ্ক্ষাটা কেন আসছে, ওইটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্রটা কায়েম করতে বাংলাদেশ চেয়েছে, সেই রাষ্ট্রের যে স্বপ্ন, তার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। ওই রাষ্ট্রের স্বপ্ন প্রতিষ্ঠার অংশ হিসেবে কিন্তু বিচারেরও প্রতিষ্ঠা।
এখন ওই রাষ্ট্রের স্বপ্ন প্রতিষ্ঠার কাজটা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে, বিশেষত মানুষের অধিকারের জায়গা থেকে যদি বলি, গণতান্ত্রিক জায়গা থেকে যদি বলি। গণতন্ত্রের অধিকার হরণ হয়ে গেলে এই বিচারের যে জায়গাটা, সেটা কিন্তু তার যে মহিমা কিংবা তার যে অত্যন্ত তাৎপর্য আমাদের সামগ্রিক রাজনৈতিক জীবনে, সেটা হারিয়ে যায়। তো সেই দিক থেকে সরকারের অর্জন আছে, কিন্তু সরকার এক হাতে ন্যায় বিচারের একটা গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে আরেক হাতে মানুষের গণতান্ত্রিক অধিকার যে কেড়ে নিয়েছে, এইটা হচ্ছে সরকারের একটা বড় ধরনের দুর্বলতা এবং বড় ধরনের একটা সবিরোধিতার জায়গা। মানে আমি একটু যদি থামিয়ে দিয়ে একটু বলতে চাই যে আসলে সব ভালোর চেয়ে আরেকটু ভালোর আকাঙ্ক্ষা আপনার ভিতরে এখনো কাজ করে। আসলে প্রতিটি সরকারের পক্ষেই সব ভালো একসাথে একযোগে করা সম্ভব হয়ে ওঠে না। তবে এই সরকার, আমার বিশ্বাস, যেহেতু আমি সরকারি দলের একজন কর্মী হিসাবে ভাবতে চাই, আপনার ভাবনাটাকে আমি নিলাম, কিন্তু আপনার ভাবনাটার সাথে আমি আরো যুক্ত করতে চাই যে সব ভালো একসাথে একভাবে করে ওঠা যায় না, ভালোর প্রচেষ্টা অব্যাহত আছে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। আমি দাদাভাই কিন্তু উপস্থাপক থাকতে পারছি আমি কিন্তু ছোট্ট করে 6 মিনিট আর আছে দাদাভাই। আমি ছোট্ট করে একটু প্রশ্ন, আমি কি বলে আমাদের অত্যন্ত স্নেহধন্য সমসাময়িক রাজনীতিতে কি বলবো, নারী বললে আমার কাছে একটু অন্যরকম মনে হয় শোনাতে। মেয়েদের মধ্যে যে মেয়েগুলো রাজনীতিতে বিকাশমান এবং তাদের কি বলবো যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে, আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা তাদের একজন, রাজনৈতিক পরিমণ্ডলের মেয়ে, রাজনৈতিক পরিবারের মেয়ে। রুমিন ফারহানা, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বেশ কিছুদিন আগে, অতি সম্প্রতি বেগম জিয়া, চেয়ারপারসন বিএনপি, উনি 2030 বলে একটি ভবিষ্যৎ একটি কর্মপন্থা জাতির সামনে উপস্থাপনা করেছে। তো এটি কি, নিশ্চয়ই এই প্রশ্নের সম্মুখীন আপনারা অনেক জায়গায় হয়েছেন, আমি সেইভাবে করতে চাই, এটি কি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে তাদের একটি ভীষণ পরিকল্পনা দিয়ে দেশকে শাসন করছে, অথবা রাষ্ট্রভার গ্রহণ করেছে, অথবা জনগণ তাকে ভোট দিয়েছে, সেরকম একটি চিন্তা থেকে আপনারা করলেন, নাকি আপনারা জনগণের কল্যাণের ভবিষ্যৎ চিন্তাটা থেকে এই ইয়েটা করলেন? না, ডেফিনেটলি এটা বিএনপির ভিশন। বিএনপি ক্ষমতায় আসলে বা বিএনপি যদি দেশের দায়িত্বভার গ্রহণ করে, তখন বিএনপি রাষ্ট্রটি কিভাবে পরিচালনা করবে সেটি বিএনপির একান্তই নিজস্ব চিন্তা এবং নিজস্ব কর্মপরিকল্পনা। এখানে আওয়ামী লীগের ভিশনের সাথে আসলে বিএনপির ভিশনের মিল থাকবার কোনো কারণ নেই। ভিশন সব দলই দিতে পারে, এবং আপনি যদি বাম দলগুলো দেখেন, তাদেরও নিশ্চয়ই একটা ভিশন আছে, তারা লিখিত আকারে হয়তো নাও দিতে পারে, কিন্তু ভিশন তো আছে। ভিশন ছাড়া তো আসলে একটা দল চলতে পারে না, বিশেষ করে যে দলগুলো ক্ষমতামুখী এবং যে দলগুলো নির্বাচনমুখী, যারা আশা করে যে নির্বাচনে জিতে তারা ভবিষ্যতে দেশের দায়িত্বভার গ্রহণ করবে, সেরকম দলগুলো প্রত্যেকটিরই ভিশন থাকবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপির ভিশন যদি আপনি দেখেন, এখানে অনেকগুলো নতুন বিষয় কিন্তু উঠে এসছে। এখানে সর্বপ্রথম বলা হয়েছে যে 3G, যেটাকে বারবারই কিন্তু কনফিউজ করে ফেলা হয় ইন্টারনেটের গতির সাথে। 3G বলতে বলা হয়েছে সুশাসন, সুসরকার এবং সুনীতির একটি সমন্বয় এখানে করবার চেষ্টা করা হবে। এবং কিভাবে আপনি সুশাসন, সুসরকার এবং সুনীতি আনবেন, সেটারও বিশদ ব্যাখ্যা বলে দেওয়া আছে। আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে কিভাবে শক্তিশালী করা হবে এবং সেখানে কি করে যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে আপনি মানুষকে নিয়োগ দেবেন, যেটার ফলে কিনা আপনি সুশাসন কায়েম করতে পারবেন। আমি একটু থামিয়ে দিয়ে শুধু প্রশ্ন করতে চাই আপনাকে, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল, যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে। আমি বলি দেশ পরিচালনা করেছে, আমি শেষ করেছি, দেশ পরিচালনা করেছে, এবং তাদের সেই সব ভুলগুলোর জায়গা থেকে তারা এই শিক্ষণীয় সিদ্ধান্ত দেওয়ার চিন্তা করেছে, নাকি আসলে আওয়ামী লীগ যে বর্তমান দেশ শাসন করছে সেটা দেখে তারা অভিজ্ঞতার আলোকে করছে? বিএনপি কিন্তু আগেও ভিশন দিয়েছে, কিন্তু সেটা যদি আপনি একেবারে সাল অনুযায়ী বলেন, এত না, সেই কর্মপরিকল্পনা সেভাবে আসেনি। কিন্তু একটা পার্টি, আমি বারবারই বলছি, যখন দেশ দায়িত্বভার গ্রহণ করে তখন তারা একটা ভিশন নিয়েই দায়িত্বভার গ্রহণ করে। আর যে কথাটি আমি বলছিলাম যে তারা সুশাসন, সুনীতি এবং সুসরকারের যে সমন্বয়ের কথা বলেছে, তারা বলেছে পার্লামেন্টে উচ্চকক্ষ নিম্নকক্ষ করা যায় কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। তারা বেশ কয়েকটি কালো আইন আমরা জানি আছে, বিশেষ ক্ষমতা আইন আছে, 57 ধারা আছে, সেগুলো বিলুপ্তির কথা তারা বলেছে। এবং আপনি যদি দেখেন এখানে 256টি ধারা আছে। আমরা যতটুকু জানি, রাজনীতির ক্ষেত্রে যখন ক্ষমতায় আসার প্রয়োজন হয়, তখন রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্নভাবে এই সুনীতির কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কিন্তু যখন ক্ষমতা প্রাপ্তি হয়ে যায়, এর আগে বিএনপির আমলে আমরা দেখেছি সেগুলো করতে কখনো পারে নাই তারা। যেমন 74 সালের কালাকানুন কিন্তু আজ পর্যন্ত কেউই মানে নাই, আমি একটু শেষ করি। আপনি খুব ভালো কথা বলেছেন দুর্নীতির কথা। দুর্নীতির
আমরা বারবার শুনেছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আপনারা বারবার এই কথা বলেন বিএনপি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। মানে এটা আমরা বলি না, এটা খবরের কাগজে বের হয়, আপনারা একই সাংবাদিকরা সাথে লিখে। নিশ্চয়ই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটাও তাহলে আপনাদের মানতে হবে, যেখানে বলা হচ্ছে 6 লক্ষ কোটি টাকার উপরে আমাদের অলরেডি পাচার হয়ে গেছে। আপনাদের এটাও মানতে হবে বছরে 73,000 কোটি টাকা আমাদের বিদেশে চলে যায় আপনাদের এক বছরে। আপনাদের এটাও মানতে হবে ব্যাংকগুলোর মূলধন ঘাটতিতে ব্যাংকগুলো ভুগছে, এবং যেখানে 14,700 কোটি টাকার মূলধন ঘাটতি, যেটা এই বাজেটেও আপনারা 2,000 কোটি টাকা সেখানে রেখেছেন, বাজেটে বরাদ্দ রেখেছেন এই মূলধন ঘাটতি পূরণের জন্য। মূলধন ঘাটতি কেন হচ্ছে? এই কারণেই যে এক ব্যাংকের পরিচালক হচ্ছে আওয়ামী লীগের অমুকের শালা, আরেক ব্যাংকের পরিচালক হচ্ছে আওয়ামী লীগের অমুকের নানি। তো শালা এবং নানি মিলে, না আমি শেষ করি, না আমি শেষ করি, চাচা, এরকম ভাবেও তো হতে পারে। আমি একটা ছোট্ট প্রশ্ন আমি শেষ করি, আমি শেষ করি। দাঁড়া ভাই, আমাকে বারবার ইন্টারাপ্ট করলে তো হবে না। আমাকে বুঝতে বলা করতে দিচ্ছে না, তাহলে কেমন বুঝতে করবো? আপনাকে উত্তর শুনতে হবে। শুনেন, আপনাদের অমুকের নানির সাথে তমুকের খালা মিলে দুইজনের যোগ সাজসে 1,000 কোটি টাকা অমুকের ব্যাংক থেকে নিচ্ছে, আবার অমুকের ব্যাংক থেকে নিচ্ছে। দুজনেই জানে, দুই ব্যাংকই জানে এই টাকা তারা কোনোদিন ফিরে পাবে না। সেই হিসাবে 1,18,000 কোটি টাকা বর্তমানে আছে আমাদের বন্ধ ঋণ। তো এইরকম একটা অবস্থায় আপনারা, না আমি শেষ করি, আপনারা এইরকম কমেছে বলে পৃথিবীতে কোথাও রেকর্ড দাঁড়া নেই। ভাই, আপনার উত্তর শোনার ধৈর্য রাখেন। শেষ হয়ে গেছে। নবনীতা চৌধুরী বা অন্য কেউ যখন প্রশ্ন করেন তাদের আপনি ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করেছেন। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে আপনি যেটা করেছেন সেটা হলো একই পরিবার থেকে দুজনের জায়গায় 4 জন পরিচালক হতে পারবে, পরপর 2 টার্মের বদলে পরপর 3 টার্ম তারা পরিচালক হিসেবে ব্যাংক চালাতে পারবে। অর্থাৎ এক ধারে 9 বছর এক পরিবারে 4 জন, আর বাকি থাকে কি? না, সেটি তো হলো ব্যাংকিং ল, কিন্তু বিষয়টা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির অভিজ্ঞতা কি? সামনে ঈদ আসছে, বিশ্বের সর্বোচ্চ চালের দাম বর্তমানে বাংলাদেশে, এবং ইতিহাসে আপনি তো খাদ্য মন্ত্রণালয়ে আছেন, ইতিহাসে চালের দাম এখন বাংলাদেশে সবচাইতে বেশি। আমাকে প্রশ্ন করতে দিচ্ছে না, তাহলে প্রশ্ন করার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, আপনি জানেন আপনি কি বলবেন। চালের দাম আপনি তো আছেন খাদ্য মন্ত্রণালয়ে, আপনি আমাকে বলেন চালের এই ভয়ঙ্কর দাম কিভাবে হয়? সেটা আপনি করেন, আপনি প্রশ্ন আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন। রুমিন ফারহানা আপনি প্রশ্ন করবার সুযোগ পাবেন এরপরে। আরেকটি ছোট্ট প্রশ্ন, সেটি হলো যে আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে বিএনপি যে রাজনৈতিক দল, সেখানে কি বাংলাদেশের সমসাময়িক যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি বিশ্লেষণ করে বিচরণ যে করে, সেখানে কি আপনার মনে হয় যে আপনার মতো একজন যোগ্য মানুষের সঠিক জায়গায় সঠিক নেতৃত্ব প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কখনো আসে কি? আপনার প্রশ্নটি আপনি আরো সহজ করে বলেন, আপনার প্রশ্ন আমি বুঝি না। প্রশ্নটা হচ্ছে এরকম যে রুমিন ফারহানা একজন খুবই সম্ভাবনাময় রাজনীতিবিদ। এই বড় রাজনৈতিক দলগুলো এই সম্ভাবনাময় রাজনীতিবিদদের জায়গায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনি কি কোনো প্রতিবন্ধকতা মনে করেন, নাকি দলগুলো থেকে সেই জায়গাটার নির্ধারণে কোনো সমস্যা হয়? আপনার দলে কি হয়? আমি আমারটা বলছি, বড় দলগুলো প্রত্যেকেই কিন্তু নিজেকে সমৃদ্ধ করতে চায়। তারা কখনোই চায় না যে তার যে কর্মীটি যোগ্য, তার যে কর্মীটি দক্ষ, তার যে কর্মীটি দলের প্রতি ডেডিকেটেড, সেই কর্মীটি পিছিয়ে থাকুক, তাহলে দলেরই ক্ষতি আলটিমেটলি। তাহলে আমরা ধরে নিলাম যে রুমিন ফারহানা তার দলে তার যথাযথ জায়গায় সে সঠিক ভূমিকা পালন করছে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন শুরু সাকি করবো। সাকি, আপনি তো দীর্ঘদিন ধরে ছাত্র অবস্থা থেকেই, আমি যতটুকু জানি, আপনি বড় পোড় খাওয়া সময়ের মধ্যে দিয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত শেষ করতে হবে। হ্যাঁ, তো এখন আপনি এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার দল যদিও সংখ্যাগরিষ্ঠের তুলনায় সংখ্যা থেকে অনেকটা নগণ্য, বিশেষ করে রুমিন ফারহানার দল আওয়ামী লীগ যারা বড় দল হিসেবে সকলে পরিচিত, আপনি এই বাংলাদেশকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক একজন কর্মী, বাংলাদেশের পক্ষের একজন মানুষ হয়ে কি হিসাবে চিহ্নিত করতে চান? না, আমি বাংলাদেশকে দেখতে মানে বাংলাদেশের আমি মনে করি যে ভিশনটা 71 সালের মুক্তিযুদ্ধের মধ্যেই তৈরি হয়েছিল। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে আমাদের রাষ্ট্র প্রত্যেককেই, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা বাঙালি, আদিবাসী, প্রত্যেককে নাগরিক হিসেবে দেখবে, এবং এমন মানুষের প্রতিনিধিত্বের ভিত্তিতেই সরকার পরিচালিত হবে, অর্থাৎ মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠিত থাকবে। এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এটা আমাদের স্বপ্ন ছিল। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশকে একটা আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ দেখতে চাই, মানে বিশ্বের বুকে একটা সার্বভৌম বাংলাদেশ হিসেবে। গণতান্ত্রিক পরিবেশ দিয়ে বাংলাদেশের এই 17 কোটি মানুষকে এই সীমিত সম্পদের মধ্যে থেকে তাদেরকে গণতন্ত্রের পরীক্ষা অথবা গণতন্ত্রের ট্রেনিং অথবা গণতন্ত্রের মানে এটাই সম্ভব। এই যে 45 বছরে এখনো
করে তাদেরকে সেই গণতন্ত্র দিলে কি তারা সেই গণতন্ত্রের আপাদমস্তক মর্যাদা রক্ষা করার মানসিকতা লালন করে বর্তমান প্রেক্ষাপটে? পুরো বিষয়টা উল্টো, বরং গণতন্ত্র দিলেই অতি দ্রুততার সাথে মানুষ আরো বেশি এটা রক্ষা করার যোগ্য হয়ে উঠতো, তাদের শিক্ষাটা বাস্তবায়িত হয়ে যেত, তাদের ন্যূনতম কিন্তু আমি তো যতটুকু জানি শেষ করতে কাগজে হবে, কলমে আপনার কোথাও সময় গণতন্ত্রের শেষ, বিরুদ্ধে কথা বলা অসংখ্য। নাই, তাহলে গণতন্ত্র বাস্তবায়ন হয় না কেন? কারণ আমাদের শাসকরা গণতান্ত্রিক হতে পারেন নাই, তাদের দলগুলো গণতান্ত্রিক না, তারা শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক একটা চর্চা সেটা প্রতিষ্ঠিত করতে পারেন নাই, বরং একচেটিয়া ক্ষমতা প্রতিষ্ঠা। অসংখ্য ধন্যবাদ আব্দুল ওয়াদুদ দারা এমপি, ধন্যবাদ জোনায়েদ সাকি, ধন্যবাদ রুমিন ফারহানা। প্রথম পর্ব শেষ হলো, আপনারা দেখছিলেন রাজকাহন আব্দুল ওয়াদুদ দারা এমপির সঙ্গে। এরপর দেখবেন একটা বিরতিতে যাব, এরপর ফিরে আসব, দেখবেন রাজকাহন রুমিন ফারহানার সঙ্গে। দর্শক, আপনারা দেখছেন ঈদের বিশেষ রাজকাহন, যেখানে অতিথিরাই আজ সঞ্চালক। এখন আপনারা দেখবেন রাজকাহন ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে। ঈদ মোবারক সবাইকে। এই চেয়ারে কখনো বসিনি, সুতরাং এইবার আমিও নার্ভাস দারা ভাইয়ের মতোই। তো যাই হোক, আমি জুনায়েদ সাকিকে দিয়ে আমার প্রশ্ন শুরু করছি। এখানে বসে অসুবিধা হয়েছে না প্রথমে প্রশ্ন? হ্যাঁ, এটা মানে ওই চেয়ারটা আমার মনে হচ্ছে এই চেয়ারের চেয়ে অনেক বেশি সহজ। তো যাই হোক, আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনারা তো সাধারণত জনমুখী গণমুখী বিষয়গুলো নিয়ে আন্দোলন করেন, রাস্তায় থাকেন, আমরা বহুবার দেখেছি। কিন্তু আমাদের বড় যে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, আওয়ামী লীগ, তাদের ব্যাপারে আমরা প্রায় একটি সমালোচনা শুনি যে তারা আসলে মানুষের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সেগুলোতে তারা আন্দোলন করে না। তারা তাদের দলীয় স্বার্থ বা কিভাবে তারা ক্ষমতায় যাবে বা ক্ষমতায় থাকবে সেই বিষয়গুলো নিয়ে তারা অনেক বেশি চিন্তিত। আপনি আমাকে বলেন যে এত বেশি জনসম্পৃক্ত বা গণসম্পৃক্ত বিষয়গুলোতে পথে বা মাঠে ঘাটে থাকা সত্ত্বেও কেন আপনারা সেরকম একটি অবস্থানে যেতে পারছেন না যাতে আপনারা পরবর্তীতে মানুষের ভোট নিয়ে, মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারেন? ধন্যবাদ। এই শেষ কথাটাই আপনি যেটা বলেছেন যে মানুষের ভোট নিয়ে, মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন, ভোট হলে না ভোটের সমর্থনটা নেওয়া যায়। এবং যেখানে দুটো প্রবলেম, একটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ভোটই হচ্ছে না। আপনাদের মতো দলও, মানে অর্থাৎ বিএনপি যেখানে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং যারা ক্ষমতায় ছিল তারাও এখন আসলে আসলে এই ভোটের রাজনীতির বাইরে চলে গেছে। এটা হচ্ছে একটা একেবারেই বিশেষ অবস্থা। কিন্তু সাধারণভাবে যখন আওয়ামী লীগ বিএনপির ভোট হয়, ভোটটা কি হয়? ওটা তো যাদের মানে বাজিকরের খেলার মতো। আপনি মানুষ ভাবছে যে মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আসলে প্রার্থীরা আগেই ভোট নিয়ে নিচ্ছে। এমনভাবে দুটো দাঁড় করা হয়েছে, মিডিয়া, টাকা, সমস্ত কিছু দিয়ে। 90 পরবর্তী সবগুলো ভোট কি আপনি বলবেন অফকোর্স বাজিকরের গণতন্ত্র, এই অর্থে যে টাকা, মানে মিডিয়া, আরো অন্যান্য বিষয়, সাম্প্রদায়িকতা, প্রশাসনিক ওগুলো আছে। মেইনলি টাকা এবং মিডিয়া দুটো এমনভাবে আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে পেপসি এবং কোকাকোলা বেছে নাও। তা আপনি বেছে নেওয়ার ব্যাপারটা তো ওই জায়গাতে থেকে যাচ্ছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায়, এমনকি এটা সামগ্রিকভাবে অন্য দুনিয়াতেও কিন্তু এই প্রবলেমগুলো ছিল, ফলে অনেক দিন ধরে অনেকে আসতে পারেনি। কিন্তু যেটা হচ্ছে যে মানুষের মধ্যে এই দ্বিদলীয় ব্যবস্থাগুলো কিন্তু সমস্যার যখন আর সমাধান করতে পারছে না, তখন অন্যান্য দেশে ন্যূনতম একটা গণতান্ত্রিক চর্চা থাকা ফলে, বিশেষত ইউরোপীয় কিংবা নর্থ আমেরিকা আমরা যেটা দেখতে পাচ্ছি, এমনকি পার্শ্ববর্তী ভারতেও যেটা দেখেছি, যে মানুষ যখন দু দলের উপর বিরক্ত হচ্ছে তখন নতুন একটা রাজনৈতিক মানে শক্তির জন্য তারা সেদিকে ধাবিত হচ্ছে। কিন্তু সেইটার জন্য যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগে, মাঠ থাকলে না মাঠে খেলা হবে, আপনি মাঠই নাই, আপনার খেলা তো সেখানে হবে না। ফলে রাজনৈতিক জায়গাটা, পরিবেশটা দরকার যেখানে একটা নতুন রাজনৈতিক শক্তি কিংবা চিন্তা সামনে আসতে পারে। সেই জায়গাটা আমাদের এখানে এই একচেটিয়া ক্ষমতা এমনভাবে খর্ব করে রেখেছে যে ওটা কেবলমাত্র আর ওই মানে অন্যান্য দলের ক্ষেত্রেই প্রযোজ্য হয় না, এখন দুই দলের এক দলও নাই হয়ে যাচ্ছে। ফলে কেবলমাত্র এক দলই থাকছে। এই পরিস্থিতিটা ওই যে দল শেষ পর্যন্ত এক দল থাকে তাদের জন্য ভালো না, কারণ শেষ পর্যন্ত তাদের ওইটাতে পতন হবে। তো আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে বর্তমানে আসলে মাঠ বলতে আমি যেটুকু বুঝেছি যে রাজনীতি করবার ক্ষেত্রটি আর নাই, রাজনীতি বিষয়টি আসলে বাংলাদেশের অবস্থান থেকে উঠে যাচ্ছে। তো সেটা আবার ফিরিয়ে আনবার নিশ্চয়ই একটি স্বপ্ন আপনার আছে, না হলে কেন আপনি গণসংহতি? অবশ্যই। সেটা আপনি কিভাবে করবেন বলে আপনি? না, আমরা প্রথমে বলেছি একটা তো দুটো জিনিস, একটা আর্থসামাজিক দিক আর একটা শাসনতান্ত্রিক দিক। এখন কোনটা আগে কোনটা পরে, এটার ক্ষেত্রে প্রথমত আমরা যদি শাসনতন্ত্রের বদল না ঘটতে পারি, আর্থসামাজিক পরিবর্তনের বদলটা তো আমি আওয়ামী লীগকে বললে আওয়ামী লীগ করে ফেলবে তা তো না। ফলে শাসনতান্ত্রিক পরিবর্তনের জায়গাটা নিয়ে আমাদের প্রধানত কাজ করতে হচ্ছে, এবং সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সাংবিধানিকভাবে আমাদের যে ক্ষমতা কাঠামো, স্বৈরতান্ত্রিক দিকগুলো এটা বদল করতে হবে। ফলে আমাদের দরকার সাংবিধানিক সংস্কার, একটা গণতান্ত্রিক সংবিধান। আপনারা সরকার গঠন না করছেন, আপনারা সাংবিধানিক পরিবর্তন আনবেন কি করে? আর সরকার গঠনটা হচ্ছে যে আসলে বেসিক্যালি উপরে দেখছেন, কিন্তু তার পেছনে থাকে মানুষ। মানুষকে ঐক্যবদ্ধ করাটাই হচ্ছে কাজ। মানুষ ঐক্যবদ্ধ হয় একটা ভিশন কিংবা একটা লক্ষ্যকে সামনে রেখে। সেই লক্ষ্যটা
আমরা মানুষের সামনে হাজির করছি যে বাংলাদেশকে যদি আমরা সত্যি সত্যি একটা উন্নতি ঘটাতে চাই, সকলকে নিয়ে অবশ্য, খালি উপরতলার লোকের না, কিংবা ক্ষমতার চারপাশে আছে যারা, তাদেরকে বল না, তো সবাইকে নিয়ে যদি উন্নতি করতে সত্যি সত্যি চাই, তাহলে আমাদেরকে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেতে হবে। এই ভিশনটা যত দ্রুত মানুষের মধ্যে রুমিন, আপনারা ছড়াবে 5 এবং মিনিট মানুষকে আছে। ঐক্যবদ্ধ আপনার করবে, আপনার শেষ প্রশ্ন, আপনাদের যে আন্দোলনগুলো আমরা সম্প্রতি দেখেছি, রামপাল বিষয়ে যদি আমরা ধরি, আচ্ছা, বিএনপি ধারাবাহিক সেখানে সময়টা কিভাবে নিয়ে নিচ্ছে বিএনপি নাকি? সেখানে যুক্ত হতে চেয়েছে, আপনারা সেই বিষয়ে বিএনপিকে যুক্ত হতে দেননি আপনাদের আন্দোলনের সাথে, আমি একটু জানতে পারি কেন? না, এটা খুব পরিষ্কার। তেলগ্যাস কমিটির একটা নীতিমালা আছে। তেলগ্যাস কমিটি গঠনের সময় নীতিমালা করা হয়েছে যে যে সমস্ত দল কিংবা ব্যক্তি এই দেশবিরোধী চুক্তির সাথে, মানে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল, তারা এই আন্দোলনের কাঠামোর মধ্যে, অর্থাৎ তেলগ্যাস কমিটির সাথে তারা যুক্ত হতে পারবে না। কিন্তু তার মানে এই না যে তারা আলোচনার দাবি রাখে কিভাবে বিএনপি আসলে বিএনপি অনেকগুলো চুক্তি, জাতীয় স্বার্থ সেগুলো বিরোধী নিয়ে আছে, চুক্তি সেটা করেছে, নিয়ে আমরা আরেকদিন এবং আলাপ সেই করব, কারণে একটা দীর্ঘ আলাপের দাবি বিএনপি রাখে। তার ইন্ডিপেন্ডেন্ট অবস্থা থেকে আন্দোলন আমি করুক। দারা ভাইয়ের কাছে আসি। দারা ভাই, আপনি জানেন যে আমাদের 2019-এ একটি নির্বাচন হতে যাচ্ছে, এবং 2014 সালে যে নির্বাচনটি আমরা করেছি, মানে বাংলাদেশে হয়েছে, সেটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি অগ্রহণযোগ্য নির্বাচন, যেটাতে আসলে কোনো ভোট ছাড়াই 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়ে গেছে, এবং তারপরে আমরা স্থানীয় নির্বাচনগুলোতেও কিন্তু তারই ধারাবাহিকতা দেখেছি। 2019 সালের নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনাকে আমি একটু ছোট করে যোগ করছি, যে নির্বাচন কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশনের একার শক্তি নেই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার, এর সঙ্গে প্রশাসনের সদিচ্ছা, সরকারের সদিচ্ছা এবং বিশেষ করে ভোটার প্রার্থী সবারই সদিচ্ছার ব্যাপার আছে। আপনাদের পরিকল্পনাটা কি? আমার মনে হয় যে আপনার ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তর আপনি নিজে দিয়ে দিয়েছেন, কিন্তু মূল বিষয়টি হলো যে 2014 সালের নির্বাচন নিয়ে আপনারা বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে আসেননি অথবা আসার যোগ্যতা থাকা সত্ত্বেও আসতে পারেননি, আমি জানি না কেন তারা আসেননি, তবে একটি কথা তো সত্য যে বাংলাদেশ বলে একটি রাষ্ট্র যখন সৃষ্টি হয় তখন তার পিছনে একটি উদ্দেশ্য থাকে। বাংলাদেশ যখন রাষ্ট্র হয় তখন তার সংবিধান রচনা হয়, সংবিধান অনুযায়ী সংবিধানকে সমুন্নত রেখে একটি সংসদ 5 বছর অন্তর অন্তর পরিবর্তনের নিয়ম আছে। এটা তো আর আওয়ামী লীগ তো সেই ধরনের রাজনৈতিক দল নয় যে তারা এসে বন্দুক দিয়ে গুলি করে একজনকে মেরে ফেলে ক্ষমতা নিয়ে বলবে আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম, আমাকে ভোট দিয়ে রেটিফাই করুন। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের মধ্যে দিয়ে আসে না। না, আমি বলি যে পরিবর্তন ঘটিয়ে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে গেছে, আমি তো বাংলাদেশ আওয়ামী লীগ তো সেই দল না। আমি সেই প্রস্তুতটা দিচ্ছি। এটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি 5 বছর দেশ শাসন করার পরে একটি সময় এসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। সেই নির্বাচনের সমসাময়িক রাজনৈতিক দলগুলো তারা আসতে ভয় পেয়েছে, আমি জানি না, তবে এটা বিশ্বাস করব ওই 2013 এবং 14 সালের সহিংস রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বিবেচনা করি, সেই ক্ষেত্রে বিএনপি নামক রাজনৈতিক দল এবং সমসাময়িক কিছু আমি তবে হ্যাঁ নেক্সট যে 2014 সালে যে 19 সালে যে নির্বাচন আসবে, 2019 সালে যে ভুল অথবা যে রাজনৈতিক মানে কি বলবো রাজনৈতিক জ্ঞানহীনতার পরিচয় অন্যান্য রাজনীতি দিয়েছে, সেটা বিএনপি যে জায়গায় আছে। এখন আমাদের পরিকল্পনা স্পেসিফিক হচ্ছে যে 2019 সালের নির্বাচন যেন সকলেই অংশগ্রহণ করতে পারে, এটি সরকার হিসেবে আমরা চাইবো। তবে নির্বাচন কমিশন তাদের উচিত হবে একটি এমন সিস্টেম তৈরি করে দেওয়া যেন সকলে বিশ্বাসের সাথে নির্বাচন করতে আসতে পারে, যে না আস্থা রাখতে পারে যে না আমরা যে নির্বাচনটা পরিচালনা করবো সেটি সঠিক হবে এবং ন্যায়সঙ্গত হবে এবং কি বলবো এটাকে পারফেক্ট নির্বাচন হবে, সেটি নির্বাচন কমিশন হিসেবে তার শেষ প্রশ্ন। আপনাদের সাধারণ সম্পাদক তো আপনাদের কাউয়া হাইব্রিড অনেক রকম কথায় বিশেষণে বিশেষায়িত করেছেন, এবং সম্প্রতি উনি বলেছেন যে টাকা লাগলে আমার কাছে আসো, চাঁদাবাজিতে যেও না, চাকরি লাগলে রিটেন পাস করো, আমি তোমাদের চাকরি দেব। এরকম একটি অবস্থা আসলে পাবলিক সার্ভিস কমিশন থাকা দরকার থাকে, উনি তো চাকরি দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। কারণ আমরা অতীতেও দেখেছি যে সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা বলেছেন যে তোমরা খালি পরীক্ষা দাও, চাকরি দেবার দায়িত্ব আসলে আপনার প্রশ্নগুলো হলো কি, এগুলো হচ্ছে রাজনৈতিক রেটরিক কিছু ফিল বক্তব্য। যেমন এক সময় তারেক জিয়া সাহেব যখন বিএনপির কর্ণধার ব্যক্তি, উনি যখন গ্রামে গ্রামে যেতে ইউনিয়নে যেতে বলতো 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, অতএব নিশ্চিন্তে থাকুন, ধানের শীষ ছাড়া কেউ জিতবে না। এগুলো কথার মধ্যে না যে এখন আমাদের সাধারণ সম্পাদক হয়তো এই কারণে বলতে পারে, হ্যাঁ আমাদের এটি হচ্ছে কি ওনার নিজস্ব বক্তব্য। তবে আমি কর্মী হিসেবে মনে করি উনি হয়তো
আসনের জায়গা থেকে উনি হয়তো একটু বেশি করে শ্লেষ করে বলেছেন, যেটি উনি আমাদের উনি সাধারণ কিভাবে সম্পাদক চাকরি দেবেন উনি আমাকে বলতে একটু পারেন। বলেন, উনি কিভাবে চাকরি দেবেন? এটাও একটা রাজনৈতিক রেটরিক যে আসুন আপনারা, আমিও তো অনেক লোকজনকে বলি উনি টাকা আগে এভাগ দেবেন কোথা অনেক থেকে? অজ্ঞ লোক আছে যে পরীক্ষা দিয়ে বলে চাকরি দেন এমপি সাহেব চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নেই। তখন আমি বলি আপনি রিটেন পরীক্ষায় পাশ করুন। এটি হলো অত্যন্ত সত্য যে প্রত্যেকেই আমরা কোথাও না কোথাও সুপারিশটা করি। একজন এমপি বলতে পারে একটু দেখবেন তো রিটেনে পাশ করেছে, যদি রিটেন ভাইভাতে নাম্বার দিই, এটা হয়তো আপনিও করেন রাজনীতি কর্মী হিসাবে, আমিও করি। কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোর জনগণের কল্যাণ করতে গেলে এই মিডিয়াগিরি আমাদের করতে হয়। সেই মিডিয়াগিরির কথাটাই হয়তো কাদের ভাই ওইভাবে আমরা বলেছে। কিন্তু সম্প্রতি হতে পারে। বিশেষ পরীক্ষায় দেখেছি যে একটা বেশ ভালো সংখ্যক প্রার্থী শুধুমাত্র তাদের দলীয় পরিচয়ের কারণে এটি ছিল হলো বাদ পড়ে গেছে। 2004 সালের ঘটনা, No, no, যখন no, 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 বিএনপি এটা গোটা 33তম BCS, এটা BCS কে আপনাদের নিয়ে সময়কার, নিয়েছিল। আপনাদের সময়কার সেই ঘটনা। BCS কে আমরা আপনাদের ঠিক করেছি। সময়কার ঘটনা, আপনাদের সময়। এটা শুনেন, সবকিছু 14 বছর আগে নিয়ে গেলে তো হবে না না, ভাই। 14 করেছেন তো আমরা এটা, সেই জন্য বর্তমানে আমাদের আর পেছনে যাওয়ার সময় নাই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা এবং দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহন ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে। অতিথি হিসেবে আছেন জোনায়েদ সাকি এবং আব্দুল ওয়াদুদ দারা এমপি। বিরতির পর ফিরে এসে আমরা দেখব রাজকাহন জোনায়েদ সাকির সঙ্গে। ফিরে এলাম ঈদের বিশেষ রাজকাহনে। অতিথিরাই আজ সঞ্চালক। এখন আমরা দেখব রাজকাহন জোনায়েদ সাকির সাথে। ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা আবারও। আচ্ছা, আজকে শুরু করি, যেহেতু আমাদের দারা ভাই আছেন এবং রুমিন ফারহানা আছেন। দারা ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগে নেতারা একটা জিনিস বারবার বলে যাচ্ছেন যে আগামী নির্বাচনে সবার জন্য মনোনয়ন কিন্তু নিশ্চিত নয়, অনেকেই মনোনয়ন পাবেন না, এরকম হুঁশিয়ারি তারা দিয়ে যাচ্ছেন। তা আপনি কি নার্ভাস না নিশ্চিত জায়গা আছেন? না, আসলে রাজনৈতিক দলের নীতি নির্ধারক মণ্ডলীর এই বিষয়টা পর্যালোচনা তারপর পরিবেক্ষণ করার দায়িত্ব তাদের। তারা নিশ্চয়ই সঠিকভাবে পালন করবেন যে আমি ঠিকভাবে কাজ করছি কিনা, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার যথাযথ মর্যাদা আমি দিচ্ছি কিনা, জনগণের যে কল্যাণে আমাকে নির্বাচিত করা হয়েছে তাদের কল্যাণে কাজ করছি কিনা। নিশ্চয়ই আমার দল সেই বিশ্লেষণ করে আমাকে সেই ঠিক পরীক্ষার আগে তো বলতে পারবো যে পরীক্ষায় ফার্স্ট হবে। আপনি কনফিডেন্ট কিনা? নিশ্চয়ই আমি আমার কাজের প্রতি ফুল কনফিডেন্ট। ঠিক আছে দাদা ভাই, এবার আসেন, এই যে জুন মাসের শুরুর দিকে আমরা বৃষ্টিপাতে ঢাকা শহরকে অনেকগুলো এলাকা ডুবে যেতে দেখলাম। তো আমরা ফেসবুকে অনেক ক্ষেত্রে দেখেছি নৌকায় ভরসা রাখার ব্যাপারে অনেক মানুষ আহ্বান জানাচ্ছেন এবং নৌকায় ভরসা রাখার ব্যাপারটা বেড়ে গেছে। ফলে আপনারা তো খুব কনফিডেন্টলি নির্বাচন মোকাবেলা করতে পারবেন বলে আমরা আশা করি। তো সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আব্দুল কাদের সাহেব তিনি বলেছেন যে তারা এবার ফাঁকা মাঠে গোল দিতে চান না। নিশ্চয়ই উনি যথাযথ, আপনারা যেভাবে অনেকদিন ধরে ফাঁকা মাঠে গোল দিয়ে আসছেন, ফাঁকা তাতে প্লেয়ার যদি মাঠে নামে তাহলে কি আপনারা মানে আপনাদের সেই প্লেয়ারের সাথে খেলতে পারবেন? মানে খেলা ভুলে গেছেন কিনা? না, নিশ্চয়ই নয়। আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি যে কথাটি বলেছেন যথোপযুক্ত কথা বলেছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে নির্বাচন হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রধান মাধ্যম। সেই নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করে, একটি রাজনৈতিক দল সংবিধান সমুন্নত রাখার জন্য বারবার নির্বাচিত হয়ে আসবে, সেটি একটি রাজনৈতিক দল হিসেবে কাম্য নয়। উনি সেটা কামনা করে না। যদি এইবার বড় দল বিএনপি, ছোট দল জনসংহতি আন্দোলন অথবা অন্যান্য দল সকলে মিলে যদি অংশগ্রহণ না করে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার চিন্তা করে দেখবে এবং নির্বাচন কমিশনের বিষয়টা খুবই খতিয়ে দেখবে বলে আমার ধারণা যে কেন অন্যান্য দলগুলো নির্বাচন করতে আসবে না, কি তার ব্যত্যয়। তবে এটা যদি হয়, যদি ব্যত্যয় হয় এটা যদি ক্ষমতা চাই তাহলে হবে না। দাঁড়া ভাই, আপনাদের ধারণা যে এরকম মানুষের মধ্যে যে ধারণাটা হচ্ছে যে আপনারা আসলে ফাঁকা মাঠে খেলতে আগ্রহী। নো, কখনোই না, আমরা কখনোই ছিলাম না। যার কারণে মনে আছে আপনারা বেশি আগ্রহী। আমি শেষ করিনি। প্রতিদ্বন্দ্বিতা বলতে খেলা 2014 সালে যখন নির্বাচন আসলো, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে 18-19 মিনিট ফোনে ডেকেছে, আপনি আসুন নির্বাচনটা করুন, আপনি কি চান বলুন, নির্বাচনে আসুন, নির্বাচনটা করুন। এটা আপনারা দেখেছেন। কিন্তু উনি নির্বাচনে আসবেন না, কারণ হলো ওনার সাথে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়তো কোনো কথা ছিল বলে আমরা পরে জেনেছি। উনি নির্বাচন করেননি। কিন্তু নির্বাচন না করলে নির্বাচন প্রতিহত করার জন্য উনি যে সহিংসতা দেখিয়েছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। আচ্ছা, আমি রুমিন ফারহানাকে জিজ্ঞেস করছি, আপনারা কি মানে এই যে আপনারাও অনেকদিন ধরে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না, ফলে এই যে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আপনারা যদি এইখানে আসেন, মানে খেলার অভ্যাসটা কি আপনাদের ঠিকমতো আছে? আপনি যখন আমি আপনাকে প্রশ্ন করছিলাম, আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন। খেলবার জন্য তো আসলে খেলার মাঠ দরকার। বাংলাদেশের রাজনীতি করতে হলে তো আসলে রাজনীতিটাকে থাকতে হবে। তারপরে না আমি কিভাবে খেলবো, কার সাথে খেলবো, কত দূর খেলবো, কত দূর যান বাজি রেখে খেলবো, সেগুলো ঠিক হবে। আগে আপনি নির্বাচনের ক্ষেত্রটি প্রস্তুত করুন।
এই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব নয়। এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার আছে, প্রশাসনের সদিচ্ছার ব্যাপার আছে, এবং সবাইকে মিলে আসলে চাইতে হবে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আপনি দেখেছেন যে কিভাবে আওয়ামী লীগের একেবারে সভানেত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা পর্যন্ত কিন্তু ভোট চেয়ে বেড়াচ্ছে। আপনি যে কথাটি বলছিলেন যে ভরসা রাখুন নৌকায়, এটা হয়তো ট্রল করে এখন ফেসবুকে ছড়াচ্ছে, বাট ভরসা রাখুন নৌকায় সহ নানান রকম অ্যাডভার্টাইজমেন্ট আমরা কিন্তু টেলিভিশনে, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে দেখতে পাচ্ছি। সরকার তার সাফল্যগুলো প্রচার করে যাচ্ছে। সেই দিকে আপনি দেখেন উবার বিএনপি সার্ভিস চালু হয়েছে, এখন কুবের সার্ভিসের অনেকে প্রস্তাব করছেন। আমরা সেই বিজনেস সম্ভাবনাটা আমার মনে হয় সরকার দেখতে পারে আর কি। এখন আপনি আমাকে বলেন সেই জায়গাটা থেকে বিএনপি বা যারা 20 জোটে আছে, বিরোধী দলের রাজনীতিগুলো করছে, তাদেরকে তো সামান্য একটা উঠান বৈঠকেরও অনুমতি দেওয়া হয় না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই যে নির্বাচনের মাঠ কিংবা গণতান্ত্রিক পরিবেশ, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারাও কিন্তু সেটাকে নানানভাবে ম্যানিপুলেট করা, সেটাকে দখলীকৃত করার যে চেষ্টা বিএনপি আমলে আমরা 2006 সালের আগে দেখেছি। তো আপনারা যে ভবিষ্যতে সেটা করবেন না, তার কি রকম মানে প্রস্তাবনা আপনাদের আছে? দেখুন, আপনি 2006 কেন, শুধু বিএনপি তো 96 সালেও তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে পাশ করে দিয়ে ক্ষমতা থেকে নেমে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে দিয়ে গিয়েছিল, যে কথাটি কিন্তু আওয়ামী লীগ এই যে 2014 সালে যখন নির্বাচন হলো তারা বলেছিল আবার নিজেদের একটি নিয়ম রক্ষার নির্বাচন পরে আমরা করব। ভূমিকা কিন্তু 2006 সালের আগে আমরা দেখেছি। না, দেখুন এখন কথা হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ বর্তমানে রাজনীতিটাকে যে জায়গায় নিয়ে গেছে, অতীতে কোনো সরকার বা কোনো দলই কিন্তু রাজনীতিটাকে অতদূর নিয়ে যাওয়ার মতন অবস্থায় ছিল না, এটা আপনিও স্বীকার করবেন। হ্যাঁ, আমি এটা বলছি না যে অতীতের কোনো ত্রুটি বিচ্যুতি নাই, আমি এক জায়গাটায় আসছি। আমি এটা বলছি না যে অতীতের কোনো দলের কোনো ত্রুটি বিচ্যুতি নাই, বাট সাকিব ভাই আমি এটা বলছি যে আমরা ক্রমান্বয়ে খারাপ থেকে খারাপের দিকে গেছি। চটজলদি প্রশ্ন, আপনারা ঈদের পরে মানে আন্দোলন করবেন বলে বলছেন, আন্দোলন করব কোন ঈদের পরে, এটা কি ঠিক আছে? না, আন্দোলন করব আমরা বলিনি, আমরা বলেছি যে আমরা সহায়ক সরকারের একটি প্রস্তাব দেব, আমরা আলোচনায় যাবার চেষ্টা করব, আমি শুধু একটা সবগুলো বুঝতে পেরেছি। দাঁড়াও, একটা লাস্ট প্রশ্ন, আন্দোলনের সেটা হচ্ছে যে মোটা চালের দাম এখন 53 টাকা। তো অর্থমন্ত্রী তো বাজেট দিয়েছেন এবং বলেছেন লাখ টাকা যাদের আছে তারাই নাকি বাংলাদেশের সম্পদশালী। তো যারা এই 48 থেকে 53 টাকা চালের দামে 3 বেলা খান, তারাও তো আমাদের এখানে সম্পদশালী আমরা বিবেচনা করতে পারি। আমরা কি তাদের মধ্যে করের আওতা বাড়িয়ে বেশ অনেকটা টাকা পয়সা সংগ্রহের ব্যাপারে সরকারকে পরামর্শ দিতে পারি? আমি আপনার কথা বুঝতে পারছি। অর্থমন্ত্রী আসলে তার আগে কি বলেছেন? কিংবা আরেকটা প্রশ্ন, আপনি অঙ্কে কেমন? আপনি তো ফিজিক্সের ছাত্র। ধরুন একজন বাবা 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলো, তিনি জমা রেখেছেন টাকা তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে, তো উনি 2 লক্ষ টাকা জমা রেখেছেন, কিন্তু যখন মেয়ের বিয়ে আসলো তখন এটা 1 লক্ষ টাকা হয়ে গেল। কত বছর সময় লাগবে? না, এটা এইভাবে হবে না, কারণ এটা ভাবনার ওইভাবে কারণ নাই, কারণ বিশ্লেষণটা অঙ্কের হিসাবটা বলছি আসলে ওইভাবে না। যদি আপনি 1 লক্ষ টাকা 4% মাত্র ইন্টারেস্ট রেট, আর হচ্ছে আবার ইনফ্লেশন রেট কমবে এবং ইন্টারেস্ট রেট বাড়বে না। আমি বলি আপনি যেভাবে বলছেন সেভাবে না। মূল বিষয়টা আসলে দেখতে হবে আমাকে সেইভাবে যে মোটা চালের দাম দিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, চালের দাম যখন কৃষক পায় না তখন তারা ধান উৎপাদন করে। আজকে বাংলাদেশের অবস্থা কেন? শুধু আমাদের অগ্রিম একটু বন্যা 15 দিন আগে এসছে, আমরা প্রথম চালটা স্টোর করতে পারিনি, গভর্নমেন্টের কাছে চালের সংখ্যা কম জন্য অসাধু ব্যবসায়ীরা এটাকে একটু কারসাজি করার চেষ্টা করছে, কিন্তু সরকার এখানে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল এবং সরকারের পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে আমরা চাল ইম্পোর্টের ব্যবস্থা করেছি। আমি শেষ করিনি, যেমন গত বছর যখন চালের দাম থাকলো না, কৃষক 500 টাকা দাম পেল, তখনও কিন্তু আমরা কথা বলেছি কৃষক কেন পায় না। তখন সরকার একটা প্রক্রিয়া করলো, আমরা ট্যারিফ বসে চাল ইম্পোর্টকে একটু করি, অনাগ্রহী করি, এবং কৃষক যেন ন্যায্য মূল্যটা পায়, অ্যাটলিস্ট তাদের প্রোডাকশন মূল্যটা পায়, সেটা যেন নিশ্চিত হয়। প্রোডাকশন মূল্য কিন্তু ঠিক ছিল, কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারে ন্যায্য দামে, সরকার ঘোষিত দামে, তার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমি সেটা বলছি, ইউনিয়ন পর্যায় থেকে ধান সংগ্রহের কি ব্যবস্থা বলে এতদিন পর্যন্ত আছে। প্রত্যেক কৃষকের কার্ড আছে, ইচ্ছা করলে তারা সেই ধানটা নিয়ে সরকারকে তার গোডাউন দিতে পারে। এবং আপনি জানবেন এর প্রথমবারের মধ্যে বাংলাদেশে হয়েছে, প্রত্যেকটা কৃষকের তার বিক্রি করা কার্ড এবং তার অ্যাকাউন্টে টাকা যাবে, কোনো দালাল কোনো মধ্যবর্তী সংস্থা নিতে পারবে না। এই ব্যবস্থা কিন্তু এই সরকার করেছে এবং এই মন্ত্রণালয় করেছে। মূল বিষয়টা হচ্ছে কি, চালের দাম এর একটি বাধ্যবাধক জায়গায় রাখাটা খুবই দুরূহ। কারণ আপনি জানেন এবার চীনে চাল কম উৎপাদন হয়েছে এবং ভিয়েতনাম শুধু ছাড়া থাইল্যান্ড চাল দিতে চাচ্ছে না। মূল বিষয়টা হলো এটা একটা সুদূরপ্রসারী চিন্তা। আচ্ছা, আমরা উত্তর পেয়েছি। আপনার অর্থমন্ত্রী বলেছেন তার জীবনে এটা শ্রেষ্ঠ বাজেট। যেভাবে 2000 কোটি টাকা ইতিমধ্যে ব্যাংকের এই মূলধনে দেওয়া হয়েছে, এর আগে 9000 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা তো সরাসরি একটা দুর্নীতির অর্থায়ন।
তা আপনি কি এটাকে বলবেন যে দুর্নীতি তোষণের শ্রেষ্ঠ বাজেট? না, এটা ওইভাবে বলবেন না আপনি। দুর্নীতি থাকবে না এমন কোন পৃথিবীতে এমন কোন বাজেটও হয় না, এমন কোন অর্থনীতিও নেই। দুর্নীতির মাত্রাকে কতটুকু কমিয়ে রাখা প্রত্যক্ষভাবে যায়, দুর্নীতি তোষণ। না, কতটুকু দুর্নীতি কমিয়ে রাখা যায় অর্থমন্ত্রী যেভাবে বলেছে আমি ওইভাবে দৃষ্টি দেবো না। আমি দেবো যে বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য বাজেটের একটি প্রয়োজন রয়েছে এবং আমাদের ইনকামের টার্গেট ফিক্সের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে, কারণ আপনি প্রথমে সেটা তো ভিন্ন জিনিস, বাস্তবায়নটা ভিন্ন প্রশ্ন। আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছি যে আপনি এটাকে এখনো ঠিক হয় না। তোষণ বাজেট বলবেন কিনা, যেখানে না, তা বলবো না, ব্যাংকের দুর্নীতি জনগণের বাজেট না নিয়ে বরং ব্যাংকের মূলধন যে দুর্নীতির কারণে আজকে শর্ট কমে যাচ্ছে, সেই মূলধন আপনি জনগণের পকেট থেকে সরবরাহ করছেন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুবিন ফারহানা, আব্দুল ওয়াদুদ দারা এমপি এবং জোনায়েদ সাকি সঞ্চালনা করছিলেন। আপনারা দেখছিলেন রাজকাহন। জোনায়েদ সাকির সাথে শেষ করব। আর ঈদের পর আন্দোলন না চালের দাম কমবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আর কটা দিন। এই কটা দিন আনন্দে হাসিতে কেটে যাক প্রিয়জনের সাথে। বিদায় আপাতত রাজকাহন থেকে।